হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন কিচেনে চলে এসেছি। গৃহিণীদের সকালবেলাটা তো শুরু হয় কিচেন থেকে। এখন আমি আমার কিচেনে নাস্তা বানাতে শুরু করে দিয়েছি। এই তো নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে একদম সহজ নাস্তা, ডিম ভাজি করে নিচ্ছি আর সাথে রুটি। রুটি বলতে বেলা রুটি না। এই নাস্তাটা আমি ঝটপট বানানোর জন্য প্রায় দিনে কিন্তু করে থাকি সকালবেলা, আর খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে গৃহিণীরা সঞ্চয়টা বাড়াতে পারে, সঞ্চয় বৃদ্ধির জন্য কি কি করতে হয়, আসলে গৃহিণীরা কি কাজ করলে সঞ্চয়টা আরও বেশি বৃদ্ধি পাবে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। সঞ্চয়টা আসলে আমাদের সবারই করা উচিত, কারণ সঞ্চয় না করলে আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার যখন অনেক বেশি টাকার প্রয়োজন হবে, তখন যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা না থাকে তখন কিন্তু আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন। এজন্য আমাদের সবাইকে একটু সঞ্চয়ের পরিমাণটা বাড়াতে হয়। আপনি খরচ তো অবশ্যই করবেন, খরচ করবেন সাথে আপনি সঞ্চয়টাও করবেন। সঞ্চয়টা বাড়ানোর জন্য আপনাকে কিন্তু একটা বাজেট তৈরি করতে হবে। আপনার ইনকামটা কেমন হয় সেটার উপরে আপনার একটা বাজেট তৈরি করতে হবে, যে আপনার এত টাকা ইনকাম করেন আর এত টাকা খরচ করবেন। তো সেটার উপর যদি একটা আয় ব্যয়ের একটা বাজেট তৈরি করেন, তাহলে কিন্তু খরচটা আপনার কমেও যাবে, আবার সঞ্চয়টাও বৃদ্ধি পাবে। তো বাজেট না করলে আসলে হয় না। যেমন আপনি স্যালারিটা পান 30,000 টাকা, 30,000 টাকার মধ্যে আপনি 10,000 টাকা হয়তো সঞ্চয় করতে চাচ্ছেন আর বাকি 20,000 টাকা খরচ করতে চাচ্ছেন। তো এরকম বাজেট যদি আপনি করে থাকেন, তাহলে আপনি স্যালারি পাওয়ার সাথে সাথে আপনি 10,000 টাকাটা আগে সঞ্চয়টা করে নিলেন, তারপরে আপনি বাকি টাকাটা খরচ করবেন। অনেকেই কি করে যে আগে মানে টাকা পাওয়ার সাথে সাথে, মানে স্যালারি পাওয়ার সাথে সাথেই সে আগে সংসারের খরচটা করে নেয়, বেঁচে থাকলে তারপরে সঞ্চয় করে। কিন্তু এরকম করলে তো আপনি সঞ্চয়টা বাড়াতে পারবেন না, কখনোই না। আর গৃহিণীদেরকে বেশি খেয়াল রাখতে হবে, যেমন তাদের হাজবেন্ডরা যদি এরকম বেশি পরিমাণ খরচ করে, গৃহিণীরা আসলে সচেতন হলে কিন্তু অনেকটাই সব কিছু সম্ভব, সঞ্চয়টা বাড়ানোও সম্ভব। আমাদের কথাই আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সানায়ের বাবা কিন্তু স্যালারি পাওয়ার সাথে সাথে ওর যতটুকু সঞ্চয় করার দরকার ততটুকু কিন্তু সঞ্চয়টা করে নেয়। তারপরে বাকি যে খরচগুলো আছে আমাদের, যেমন বাসা ভাড়া, বাজার খরচ, আনুষঙ্গিক আরও কত খরচ আছে সেগুলো আর কি ধাপে ধাপে করে থাকে। তবে প্রথমেই কিন্তু ও সঞ্চয়টাই আগে করে নেয়। তো এরকমভাবে চললে কিন্তু সংসারগুলোও কিন্তু সুন্দর হয়। আমার মেয়েটা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, ওর জন্য একটু টাকা পয়সা তো সঞ্চয় করতেই হয়। আল্লাহর কাছে সব সময় বলি যে আমার মেয়েটাকে যেন আল্লাহ সব সময় ভালো রাখে, সুস্থ রাখে। আর আমি কিন্তু সবার জন্যই দোয়া করি, সবাইকে আল্লাহ ভালো রাখুক। সবাই যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সবার মন মানসিকতাটাও ভালো থাকবে। আর দেখবেন যারা অনেক বেশি অসুস্থ, তাদের মন মানসিকতা কিন্তু ভালো থাকে না। এই জন্য আল্লাহর কাছে সব সময় কামনা করতে হবে যেটা অ্যাট ফার্স্ট সুস্থতা। সুস্থতা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম সে প্রসঙ্গে ফিরে আসি। সঞ্চয় বৃদ্ধির জন্য আপনাকে কিন্তু অপ্রয়োজনীয় খরচগুলা বন্ধ করতে হবে। অপ্রয়োজনীয় খরচ বলতে যেমন আছে না সংসারে ছোট ছোট যে খরচগুলা, যেমন আপনার পরিবারে 5 জন সদস্য, আপনি বাইরে ঘুরতে গেলেন, ঘুরতে যেয়ে কি করলেন, ওখানে আপনি 5,000 টাকা খরচ করে ফেললেন, মানে হিসাব ছাড়াই 5,000 টাকা খরচ হয়ে গেল। আবার যেমন 5 জনের জন্য যদি আপনি 5টা চকলেট নিলেন, যে 100 টাকা করে দাম, তো একদিনে যদি আপনি 500 টাকা খরচ করেন 5 জনের জন্য 5টা চকলেট নিয়ে, এখানে কিন্তু এই ছোট ছোট খরচগুলাও কিন্তু অনেক বড় পর্যায়ে চলে যায়। মানে এই ছোট ছোট খরচগুলা যখন আপনি বন্ধ করবেন, আপনার কিন্তু সঞ্চয়ের মাত্রাটাও কিন্তু একটু হলেও বাড়বে।
আর আরেকটা কথা হলো যে আপনাকে ইনকাম করতে হবে, ইনকামের পরিমাণটা একটু বাড়াতে হবে। যতটুকু টাকা আপনি ইনকাম করছেন তার থেকে একটু বেশি বাড়ানো যায় সেটারই আর কি চেষ্টা করতে হবে। আসলে ইনকাম বাড়ানোটাও কিন্তু অনেক কষ্টের, কিন্তু আপনার চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে আসলে কোনো কিছুই সম্ভব হয় না। আমরাও কিন্তু বাহিরে ঘুরতে যাই, সানায়ের বাবা কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে নিয়ে যায় বাহিরে, কিন্তু আমরা কিন্তু ওইরকমভাবে আহামরি খরচ করি না যে না নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, এক গাদা টাকা খরচ করে আসতে হবে। আসলে একটা কথাই কি যে আপনি ফ্যামিলির সাথে ঘুরতে গিয়ে যদি 10 টাকার চানাচুর মুড়িও কিনে খান তাহলে সেটাও কিন্তু অনেক বিনোদনের একটা বিষয় থাকে, বেশ ভালো একটাই থাকে। তো সেটাই আর কি, আপনাকে সুখটা আপনাকে খুঁজে নিতে হবে। তো খরচের মাত্রাটা কমাতে হবে। খরচের মাত্রাটাই যখন আপনি কমাবেন তখন কিন্তু আপনার সঞ্চয়ের মাত্রাটাও একটু বেড়ে যাবে। আর ছোট ছোট খরচগুলো ওই যে বললাম অপ্রয়োজনীয়, সেগুলাকে আপনাকে অবশ্যই বর্জন করতে হবে। করবেন কিন্তু লিমিট ক্রস করবেন না, যে না রেগুলারই। যাদের বাচ্চা আছে অনেক সময় দেখবেন বাচ্চা আবদার করে যে এটা কিনে দাও সেটা কিনে দাও, আবার যেটাই ধরে সেটাই হয়তো বাবা মায়ে কিনে দেয়। কিন্তু এই যে যখন বাচ্চাটা অনেক বড় টাকার একটা জিনিস ধরলো যে না জিনিসটার দাম অনেক বেশি, তখন আপনি সাথে সাথেই কিনে দিলেন, এগুলা কিন্তু খরচের মাত্রাটা বাড়ায়। আপনি এখানে এত টাকা দিয়ে খরচটা না করে কম টাকা যেগুলা নেয়। আর আরেকটু বলি, সেটা হচ্ছে অনেকেই কি করে জিনিস কেনার জন্য, আমাদের গৃহিণীরাই কিন্তু অনেকেই এগুলা করে থাকে যে কোনো কিছু কেনাকাটা করতে গেল, যে যে দোকানে আর কি যে পরিমাণটা দামটা মানে কোনো জিনিসের যে দামটা চাইলো সেই দামটা দিয়েই চলে আসলো। এরকম করা যাবে না, আপনাকে দামাদামি করতে হবে। যে দামাদামি করে যদি একটু কম টাকায় জিনিসটা আপনি নিতে পারেন তাহলে কি আপনার টাকাটা কিন্তু সঞ্চয় হবে ওখান থেকে। আর ঘুরে ঘুরে কেনার চেষ্টা করবেন, যে দোকানে আপনার একটু কম টাকায় নিবে সেই দোকান থেকে আর কি নেওয়ার চেষ্টা করবেন। এই যে ছোট ছোট খরচগুলা যখন আপনি কমায়ে দিবেন বা আপনি করবেন বাঁচাবেন টাকাগুলা, তখন কিন্তু আপনার সঞ্চয়ের মাত্রাটাও বেড়ে যাবে। যাই হোক, এখানে এই যে আমার শাশুড়ি মা কিন্তু কচু শাক দিয়েছে, আমার খুব পরিমাণ কচু শাক খেতে ইচ্ছা করছিল। ঢাকা থেকে কিন্তু আমি কচু শাক কিনে খাই না, আমি বাড়ি থেকেই কচু শাক এনে মূলত খাই। তো বাড়ি থেকে অনেকগুলা কচু শাক দিয়েছে, তারপরে এই যে নারকেল দিয়েছে 2টা, শীতে পিঠা মিঠা খাওয়া যাবে। আবার শীতে তো আমরা হাঁসের গোশ খাই। যাই হোক, পিঠা তো ওরকম বানাতে পারি না, একটু মানে চিতই পিঠা শাক ঘন্ট এগুলাই বানাই। আর বেশি মিষ্টি জাতীয় পিঠা আমার কিন্তু পছন্দ না। শীতের দিনে সবাই একটু পিঠা পায়েস খেতে পছন্দ করে, ঘরে বাচ্চা থাকলে তো অনেক সময় পিঠা খেতে চাই। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা, যখনই আমি একটু ভিডিও করি ক্যামেরার সামনে এসে কি যে করে আপনাদেরকে যদি দেখাতাম তাহলে হাসতে হাসতে মনে হয় জান যেত। যাই হোক, যেটা বলছিলাম যে অবশ্যই আপনার বিবেক বুদ্ধি দিয়ে মানে কাজে লাগাবেন, বুদ্ধি খাটিয়ে চলবেন, সঞ্চয়ের মাত্রাটাও আপনার বাড়বে। আর গৃহিণীদেরকে অবশ্যই সব সময় সংসারের প্রতি খেয়াল রাখতে হবে। যে গৃহিণীরা মানে চেষ্টা করলেই কিন্তু পারে মানে সংসারটাকে সুন্দর করতে, মানে টাকার পরিমাণটা একটু বাঁচাতে, এটা গৃহিণীদের মধ্যেই আর কি বেশি থাকে। যাই হোক, সংসারটা কিভাবে চালাবেন সেটা যদি একটু বুদ্ধি বিবেক খাটিয়ে চলেন অবশ্যই কিন্তু আপনার সংসারটা সুন্দর হবে। আর সুন্দর সংসার হলে আপনার বিভিন্ন রোগ ব্যাধি থেকে মন মানসিকতা ভালো থাকবে, আর বিভিন্ন রোগ ব্যাধি থেকেও আপনি দূরে থাকবেন। আর সব সময় আল্লাহকে তো অবশ্যই স্মরণ করতে হবে, আল্লাহ হলো সব কিছুর মূল। তারপরে যে এখানে কচু শাকগুলো আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে ভালো করে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। তো এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।